বলেই মেয়েটা যেই না উপরে যেতে নেবে ঠিক তখনই উপর থেকে সিঁড়ি বেয়ে মিস্টার তাপস তালুকদার নেমে সোজাসুজি আমার সামনে এসে দাঁড়ালো। আমি কি করব ভেবেই পাচ্ছি না, তাই আর কিছু না ভেবে আঙ্কেলকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আমার মাথায় হাত রেখে বলল, ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আঙ্কেল? আমার কথা শুনে আঙ্কেল বেশ মন খারাপ করে বলল, এতক্ষণ তো ভালোই ছিলাম রে মা, তবে এখন তো আর ভালো লাগছে না। কেন আঙ্কেল? কোনো মেয়ে যদি তার বাবাকে আঙ্কেল ডাকে তাহলে কেন বাপের ভালো লাগবে বলো তো মা? আঙ্কেলের কথা শুনে আমি আমতা আমতা করে বললাম, আসলে হয়েছে কি আঙ্কেল? জানো তো মা, আমার একটা মেয়ের ভীষণ শখ ছিল, কিন্তু আল্লাহ কি ভালো মনে করে আমাকে একটা মেয়েও দেয়নি। তবে আমার খুব ইচ্ছে ছিল আমার দুটো পুত্রবধূকে আমার বৌমা নয় আমার মেয়ে বানাবো। যেমন একজন বাবা আর মেয়ের মাঝে বন্ডিং থাকে, ঠিক সেরকম বাবা তো আমার মেয়ে। ওনার কথা শুনে আমার ঠিক কি অনুভূতি হচ্ছিল আমি বোঝাতে পারবো না। ভীষণভাবে কান্না পাচ্ছিল। নিজের বাবাকে তো কখনো দেখিনি, তাই হয়তো এমন মনে হচ্ছে। আমাকে চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাপস তালুকদার মন খারাপ করে বলল, এই বুড়োটাকে বাপ হিসেবে মেনে নেওয়া যায় না মা? আমি হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে একগাল হেসে বললাম, মেনে নেওয়া যায় তো। কেন মা? কারণ আমার বাবা তো এখনো দিব্যি ইয়াং আছে, তাকে তো বুড়ো লাগেই না। আর আরেকটা কারণ আছে, তা হলো কোনো বাবাকে তার মেয়েকে তুমি তুমি বলে নাকি? আমাকে যদি তুই বলে সম্বোধন করতে পারেন তাহলে আমিও বাবা বলে মেনে নিব, নয় তো না। আমার কথা শুনে উনি বেশ মজা পেলেন মনে হলো, হু হা করে হেসে উঠলেন অগত্যাই। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে তুই সম্বোধন করব, আর তুই আমাকে তুমি করে বলবি, কেমন মা? আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে। উনি আমার কাছে থেকে সরে তাহরিমের কাছে গেল। উনি সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে। বাবা তার কাছে গিয়ে খপ করে কান ধরে টেনে তুলে বলল, এই হাতারাম, তুই এত বড় একটা কাজ করে এইভাবে নিশ্চিন্তে বসে আছিস কিভাবে? উফ বাবা, কান ছাড়ো তো। মাত্রই আসলাম, অত্যাচার শুরু করে দিলে। তাও বাড়িতে নতুন মানুষের সামনে ইজ্জতটা পাঞ্চার করো না তো। বাবা ওনার কান ছাড়তে ছাড়তে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, একমাত্র আমার মেয়ের কথা চিন্তা করে। নয়তো আজকে তোর একদিন ছিল কি আমার যতদিন লাগতো। উনি কান ডলতে ডলতে বললেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মা কোথায়? বাবা হেসে সোফায় গা হেলাতে হেলাতে বললেন, তোর মা আর বাদরটা কোথায় যেন গিয়েছে, আমাকে কি আর বলে যায় নাকি? আমি তো পুরান হয়ে গেছি, তাই আর ভাল লাগে না। কার কাকে ভালো লাগে না শুনি একটু। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে সবাই পেছনে ফিরে সদর দরজার দিকে তাকালাম। তানজিম দাঁড়িয়ে আছে, হাতে বেশ অনেকগুলো শপিং ব্যাগ। পাশে দাঁড়িয়ে আছে মিসেস তালুকদার। তানজিম আমার দিকে এগিয়ে এসে একটা হাসি দিয়ে বলল, তুমি জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই তোমাকে আমার ভালো লেগেছিল। আমি নিজে ভেবে রেখেছিলাম আমার একমাত্র ভাইয়ের বউ আমি তোমাকেই বানাবো। দেখছো, আল্লাহ আমার কথা শুনে ফেলেছে। সেই তোমাকেই আমার ওনার অ্যান্ড অনিল ভাবি। তানজিমের কথা শুনে আমি মুচকি হাসলাম। খুব বেশি বাচ্চা স্বভাবের ছেলেটা। তাহরিম, তুমি পূর্ণকে নিয়ে রুমে যাও, ফ্রেশ হও, রেস্ট নাও, পরে এ বিষয় নিয়ে কথা হবে। এখন সবাই রুমে যাও। মিসেস তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ওনার যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে সবাই যার যার রুমে চলে গেল। তাহরিম, কাজটা কি তুই ঠিক করলি? কখনো যদি পূর্ণা জানতে পারে এই সকল কিছুর মাস্টার মাইন্ড তুই, সব কিছুর পিছনে তোর হাত, তাহলে ক্ষমা করতে পারবে তো তোকে? রুদ্রের কথায় খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো তাহরিম। শুভ্র রঙের টি শার্ট, গায়ে ধূসর রঙের ট্রাউজার পরে ছাদের কোনো এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে বুকের উপর দুহাত গুজে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল সে। হঠাৎ পিছন থেকে রুদ্রের কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। শুভ্র রঙের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে পকেটে হাত দিয়ে ভ্রুকুচকে তাহরিমের দিকেই তাকিয়ে আছে। তাহরিম হাসল, তবে কোনো উত্তর করল না। তাহরিমের কাছ থেকে আশানুরূপ উত্তর না পেয়ে খানিকটা এগিয়ে গেল রুদ্র। ছাদের রেলিংয়ে ভর দিয়ে উঠে বসল রেলিংয়ের উপর। কি হয়েছে তোর? তাহরিম সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই ছোট করে বলল, বিকেলের আকাশটা খুব সুন্দর, তাই না রে রুদ্র? তুই কি কথা ঘোরাচ্ছিস তাহরিম? জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুই আমাকে কি উত্তর দিস? হ্যাঁ, কিছু না। পূর্ণ কোথায়? ঘুমাচ্ছে।
কিছুক্ষণ নীরব থেকে মনে মনে প্রশ্নের প্যাটার্ন সাজালো রুদ্র। প্রশ্ন সাজানো শেষে গলা ঝেড়ে বলল, তোদের বিয়ের খবরটা তুই ছড়িয়েছিস তাই না? হুম। তাহরিমের সাবলীল উত্তর। রুদ্র হয়তো এত সহজে স্বীকারোক্তি আশা করেনি, তাই কিছুটা থম মেরে বসে থেকে বলল, আমার তো এখন মনে হচ্ছে তোদের বিয়ের কাজটাও প্রি প্ল্যানিং। তাহরিম আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্রের উৎসুক দৃষ্টি তাহরিমের চোখ এড়াল না। সে ভ্রু বাঁকিয়ে হাসল। তোর কি মনে হয় কাজটা কি আমার? 100%। তাহলে ধরতেই পারিস কাজটা আমার। কিন্তু কেন? তুই ভালো করেই জানিস রুদ্র, তাহরিম তালুকদার কারণ ছাড়া কোনো কাজ করে না। আমি যা করেছি তার পিছনে অবশ্যই একটা কারণ আছে। হ্যাঁ, সেটাই তো জানতো চাচ্ছি কি কারণে তুই এ কাজ করেছিস। প্রথমত পূর্ণার সেফটি, দ্বিতীয়ত ভালোবাসা। রুদ্রের ভ্রু কুঁচকালো। তুই কি শিওর তুই পূর্ণকে ভালোবাসিস, নাকি কয়েকদিন পর তোর এই ভালোবাসা হাওয়া হয়ে যাবে? যদি কাউকে দেখার পর হৃদস্পন্দন খানিকের জন্য থমকে যায়, তাকে দেখতে না পেয়ে যদি ধীরে ধীরে শ্বাসকষ্ট রোগটা দিনকে দিন বাড়তে থাকে, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যদি তাকে দেখার তীব্র বাসনা জাগে, চোখের ঘুমগুলো অকাতরে বিলীন হয়ে যায়, তার কথা চিন্তা করে যদি একটা নির্ঘুম রাত অবলীলায় পার করা যায়, এই লক্ষণগুলোকে যদি ভালোবাসা মনে হয় তোর, তাহলে আমিও বলবো আই এম ইন লাভ। বাহ, বেশ বলেছিস তো। এখন তো আমার মনে হচ্ছে তোর মন্ত্রীগিরি ছেড়ে কবি হওয়া দরকার। তাহরিম হাসে। রুদ্র লাফ দিয়ে রেলিং থেকে নেমে তাহরিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, তো বিয়ে তো করেই নিলি, বাসটা সাজানোর ব্যবস্থা করবো নাকি ভাইজান? তাহরিম ঘাড় বেঁকিয়ে আর চোখে রুদ্রের দিকে তাকালো। আমার বাসর নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? নিজে তো এখন বুড়ো হয়ে যাচ্ছিস, বিয়ে টিয়ে কিছু করছিস না, আবার কথা বলছিস? নির্লজ্জ ছেলে। রুদ্র অবাক হলো, ভীষণ রকম অবাক হলো। তুই কাকে নির্লজ্জ বলছিস তাহরিম? নির্লজ্জের জন্য যদি কেউ অস্কার পেত, তাহলে নিঃসন্দেহে প্রাইজটা তুই পেতি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিচে চল। বলেই গটগট পায়ে নিচে নেমে এলো তাহরিম। রুদ্র তাহরিমের চলে আসার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে। তাহরিমের কোনো কারণে কি মন খারাপ, নাকি কোনো বিষয় নিয়ে চিন্তিত, আর নাকি আমাকে অ্যাভয়েড করলো? এই সন্ধ্যায় ছাদে একা একা দাঁড়িয়ে থাকা ভালো না, পেতনি ধরে। তাড়াতাড়ি নিচে নেমে আয় রুদ্র। নিচ থেকে তাহরিমের কণ্ঠ শুনতে পেয়ে দ্রুত পা চালালো রুদ্র। এর ব্যবহার দেখে মনে হয় এর সাথে সবসময় আমি আঠার মতো লেগে থাকি। মধ্যে দিয়ে যে 6টা বছর আমরা আলাদা ছিলাম মনে হয় ভুলে গেছে। এই ছেলের থেকে যে আমি বয়সে কত বড় সেটা বেমালুম ভুলে যাই। দুয়ানার সম্মানও দেয় না বেয়াদ্দব ছেলে। সেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এসে বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই এক রাশ ঘুম এসে চোখে ভর করেছিল। চোখ দুটো বন্ধ হতেই আর কিছুই টের পাইনি। ঘুম ভাঙতেই কানে ভেসে এলো আজানের ধ্বনি। ভ্রু কুচকে বোঝার চেষ্টা করলাম এটা কোন ওয়াক্তের আজান। বাইরে অনেকটা অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজান। শোয়া থেকে উঠে বসলাম। এমন সময় দরজা ঠেলে রুমে প্রবেশ করতে করতে তাহরিম বলল, গুড মর্নিং। গুড বলতে গিয়েও আটকে গেলাম। ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। এই ভর সন্ধ্যাবেলা আপনার কোন অ্যাঙ্গেলে মর্নিং মনে হচ্ছে? উনি রিডিং টেবিলে ধাক্কা দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, তুমি যা ঘুম দিয়েছিলে, কেউ রাতের বেলাও এত ঘুমায় না। তো আপনার এতে সমস্যা কি? আমি কুম্ভকর্ণের মতো 6 মাস ঘুমালেও আমার আফসোস মিটবে না, সেখানে এটা তো কম সময়। সে যাই হোক, আপনি এই রুমে কি করেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি তো আবার কুম্ভকর্ণের যমজ বোন, মিল তো থাকবেই। আর আমার রুমে আমি আসবো না তো কে আসবে শুনি? আমি চোখ বড় বড় করে বললাম, এটা আপনার রুম? তা নয় তো কি, আমার বাড়িতে আমার রুম থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি কিছু একটা চিন্তা করে বললাম, কিন্তু তানজিম যে আমাকে এই রুম নিয়ে এসে বললো এটা আমার রুম। আমার কথা শুনে উনি ঠোঁট টিপে হেসে বললেন, খারাপ কি বলেছে? ভালোই তো বললো। যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি, সেহেতু তুমি আমার বিয়ে করা বউ, আর বউ তার স্বামীর ঘরে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি কথাটা শুনে কিছুক্ষণ চিন্তা করে বললাম, আপনি কোথায় থাকবেন এখন? কেন? আমার রুম। তাহলে আমি কোথায় থাকবো? কেন এই রুমে? আমি কিছু বললাম না। আমার মাথায় চলছে অন্য চিন্তা, তাই কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি রুমে কেউ নেই, তাই কাজ না থাকায় এই রুমটাই ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। রুমটা বেশ অনেকটাই বড়। রুমের এক পাশে সোফা, তার পাশেই একটা ডিভান।
একটা রিডিং টেবিল, সেখানে বেশ অনেকগুলো মোটা মোটা ইংরেজি বই, হয়তো মন্ত্রী সাহেব পড়েন। একটা ড্রেসিং টেবিল আর আলমারি, বুকশেলফ। আমি ধীরে ধীরে বুকশেলফের সামনে গেলাম। বুকশেলফ থেকে বইগুলো নজরে আসতেই নাক মুখ কুঁচকে ফেললাম। হে, কি আজাইরা মোটা মোটা বইয়ে ভরা এই বুকশেলফটা। ময়না তদন্ত করেও মনে হয় বাংলা ভাষা কিংবা উপন্যাস টাইপ কিচ্ছু পাওয়া যাবে না। অদ্ভুত মানুষ এমন রসকসহীন বই কেমনে পড়ে? হাউ? উপর থেকে বিবেচনা করলে সবসময় যে ঠিক হবে এমন তো কোনো কথা নেই মিস পূর্ণা। তাই তো বলি, আপনি এত নিরামিষ কেন? এইসব ছাইপাশ মোটা মোটা ইংরেজি বই পড়লে আমিষটা আসবে কোথা থেকে শুনি? তাও যদি আবার ইংরেজি সাহিত্যের হয়, তাও তো না। তারিম ভ্রু কুচকাল, ভীষণ অবাক ও হলো, অতপর বাঁকা হেসে এগিয়ে এলো বুকশেলফের দিকে। আমি তখনও আপন মনে বইগুলো দেখছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটা বই পেতাম পড়ার মতো। ছোটবেলা থেকেই আমার বইয়ের প্রতি বেশ ভালো লাগা কাজ করে, তবে পাঠ্যপুস্তক নয়, উপন্যাস টাইপ বই পড়তে বরাবরই আমার ভালো লাগে। ওনাকে কোনো বাংলা উপন্যাসের বই আছে নাকি তা জিজ্ঞেস করার জন্য পেছনে ঘুরে কিছু বলবো, তার আগেই খেয়াল করলাম উনি আমার ভীষণ কাছে। আমাকে বুকশেলফের সাথে চেপে ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমার ভীষণ রাগ হলো, নাক ফুলিয়ে ফোঁসফোঁস করতে করতে বললাম, এটা কি হলো? উনি কিছু না জানার ভান করে আমাকেই উল্টো প্রশ্ন করলো, কি হলো এটা? আপনি কি আমাকে অকালে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে চান নাকি? এভাবে যখন তখন গা ঘেঁষাঘেঁষে মানে কি? হ্যাঁ, এভাবে চেপে ধরে আছেন কেন? হ্যাঁ? উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি না বললে আমি নিরামিষ? তাহলে নিরামিষ মানুষকে এত ভয় পাচ্ছ কেন? আমি কোথায় তোমার গা ঘেঁষাঘেঁষি করলাম? তুমি না উল্টো আমার জায়গা দখল করে বসে আছো। হ্যাঁ তো, নিরামিষই তো। নিরামিষ না হলে কি কেউ এমন উদ্ভট বই পড়ে? আর আমি আপনার জায়গা দখল করেছি মানে কি? হ্যাঁ, আমাকে কি মনে হয় আপনার? এটা কার রুম? কেন আপনার? তুমি কোথায় দাঁড়িয়ে আছো? রুমেই তো। তাহলে কি বুঝলে? আমার রুমে তুমি দাঁড়িয়ে আছো, তার মানে তুমি আমার রুমের জায়গা দখল করোনি বলছো? আমি ভ্রু কুঁচকে কিছু বলতে নিব তার আগে কেউ ডাকতে ডাকতে রুমের ভেতরে ঢুকলো। ভাবিজান, ও ভাবিজান, ঘরে আছো নি? বলে সামনের দিকে তাকিয়ে আমাদের এইভাবে দেখে দুহাত দিয়ে চোখ বন্ধ করতে করতে বলল, সরি সরি সরি, আমি বোধ হয় ভুল টাইমে এন্ট্রি নিয়েছি। যাই হোক ভাইয়া, কুটি বুড়ি থুকু বড় চাচি এসেছে, আর সাথে ওরার চমকা না মানে তার মেয়ে নাতাশা আপু আসছে। আম্মু তোমাকে নিচে ডাকছে। বলে চলে যেতে নিলে আমি পেছন থেকে ডাক দিলাম। এতক্ষণে উনি আমাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। তানজু, দাঁড়াও তো, কথা আছে। তানজিম পেছনে ঘুরে দাঁড়ালো, বলেই ওনার দিকে তাকালাম। ভ্রু বাঁকিয়ে বললাম, কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে না নিচে ডাকছে, যান না কেন? কোনোভাবে কি তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ নাকি পূর্ণ? ওনার কথা শুনে তানজিম লাফ দিয়ে উঠে আমার কাছে এসে বলল, হ্যাঁ ভাই, তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাও যাচ্ছ না কেন? ইস, কি লজ্জা, কি লজ্জা। বলেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। আমি মুখ টিপে হাসলাম। উনি আমার দিকে চোখ রাঙিয়ে গট গট পায়ে রুম থেকে চলে গেলেন। উনি চলে যেতেই তানজিম মুখে হাত রেখেই চোখ থেকে দু আঙুল ফাঁক করে আশেপাশে তাকিয়ে দেখলো তারিম আছে নাকি। অতপর মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালো সে। দুজনে খিলখিল করে হেসে উঠলাম। বাহ, বেশ দিয়েছো তো ভাইজান। আসলে তোমাকে যা বলতে আসলাম। আমি ওর গাল টেনে বললাম, বলো, শুনছি। ওই যে বললাম না, নিচে কোটনাপুরি আসছে, উনি আমার বড় চাচি। আর তোমার সতীন না মানে নাতাশা, বাতাসা থেকে দূরে থাকবা। সব সময় মানুষের খুদ ধরতে ব্যস্ত থাকে। আমি মুচকি হেসে বিছানায় বসতে বসতে বললাম, ও নিয়ে তুমি ভেবো না ভাইজান, আমি ঠিক সামলে নেব। তানজিম আমার পাশে ধপ করে বসে বলল, আরে ভাবি, তুমি এত হালকাভাবে নিও না। তোমার উপর তো ওই কুটনি বুড়ি আলাদা নজর আছে। তোমাকে অপমান করবে, এক বিন্দু ডিসকাউন্ট দিবে না। কেন কেন? আরে বুঝলে না, চাচি চেয়েছিল ওই নাতাশা বাতাসারে এই তালুকদার বাড়ির বউ করতে, কিন্তু ভাইয়া তো এক কথায় সে টঙ্গিতে বিয়ে করবে না। চাচিও ছাড়বার পারতি না। এখন যখন শুনেছে ভাইয়া বিয়ে করে ফেলেছে, অমনি চলে এলো কুটনামি করতে। এক করে তোমার ডাক পড়বে, দেখো। ওকে, দেখা যাক। আজ পর্যন্ত পূর্ণাকে কেউ
অপমান করতে পারেনি, আজও পারবে না। দেখো কি হয়। অমনি ফুল এসে আমায় বলল, ভাবিজান, খালাম্মা আপনারে নিচে যাইতে কইছে। আচ্ছা ফুল তুমি যাও, আমি আসছি। ফুল মাথা নেড়ে চলে গেল। আচ্ছা ভাবি, তুই ফুলগুলি শুধু ফুলটাকে ফুল নামটা আমার ভালো লাগে তাই ডাকি। আমি উঠে দাঁড়ালাম, ওনাটা ভালোভাবে মাথায় দিয়ে নিচে নেমে এলাম। আমি পেছন পেছন তানজিম আর নিচে নামতেই দেখি চোখে পড়লো ড্রয়িং রুমের সোফায় বসে থাকা একজন মহিলার উপর। গড়ন তার হালকা পাতলা, গায়ের রং কালো না হলেও বেশ একটু চাপা, চুলগুলো স্ট্রেট করা। বুঝলাম বয়স হলেও মহিলার মনের রং এখনো যায়নি। না হলে এই বুড়ো বয়সে কেউ এমন ভ্রু প্লাক করে, চুল স্ট্রেট করে। যাই হোক, আমি তার সামনে গিয়ে লম্বা একটা সালাম দিলাম। আসসালামু আলাইকুম চাচি। উনি আমার দিকে তাকিয়ে নাক কুচকে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে চাচি আম্মা ডাকছো কেন? এসব খ্যাত সম্বোধন প্লিজ আমাকে করবে না, বুঝতে পেরেছো? কল মি আন্টি। ওনার কথা শুনে আমি বিড়বিড় করে বললাম, ভাগ্যিস আপু ডাকতে কয় নাই। কথাটা বলেই ব্যাককাল মার্কা একটা হাসি দিলাম। আমার পাশে তানজিম দাঁড়িয়ে থাকায় আমার বিড়বিড় করা কথাগুলো স্পষ্ট শুনতে পেল। উল্টো দিকে ঘুরে হাসি আটকানোর চেষ্টায় আছে সে। আমি এবার ওই ঢঙ্গি চাচির পাশে বসে থাকা তার মেয়ের দিকে তাকালাম। ওই নাতাশা না বাতাসা, মিনিমাম কয়েক বস্তা আটা ময়দা মেখে আসছে। আটা ময়দার নিচে চাপা পড়ে আছে চেহারা, যেমন মা তেমন তার মেয়ে। যাই হোক, এইসব চিন্তা করে আমার লাভ নেই। মনে মনে কথাগুলো চিন্তা করি এক সাইডে সরে গেলাম। আমার পাশে এসে দাঁড়ালো তানজিম। তানজিমের মা, আমার বর্তমান শাশুড়ি মা বসে ওদের সাথে কথা বলছে। তাহরিম তালুকদার তো এই পৃথিবীতেই নেই। এক পাশে সোফায় বসে মোবাইলে গেম খেলতে ব্যস্ত সে। তানজিম আমার কানে ফিসফিস করে বলল, ভাবিজান দেখছো ওই কোটি বুটিটা তোমাকে কিভাবে ইনসাল্ট করলো? মানে কি বুঝতে পারছো? আমিও মজা করে ফিসফিস করে বললাম, বুঝলাম না তো, মানে কি? মানে তোমার খুদ ধরার চেষ্টা করছে, দেখছো? একটা না একটা খুদ তো বের করবে। আমি মুচকি হেসে মজা করে বললাম, আমি মানুষ, তাই আমি কখনই নিখুঁত হতে পারবো না। তাহলে চলো আমরাও ওনার খুঁত ধরার চেষ্টা করি। যখন উনি বলবে তখন আমিও বলবো। আইডিয়াটা কেমন দেবরজি? আর কথা শুনে তানজিম দাঁত কেলিয়ে হেসে বলল, জাক্কাস ভাবিজান, লেটস। বলেই ও মুখ টিপে হাসলো, সাথে আমিও। আমি মুচকি হেসে সামনে তাকাতেই দেখি তাহরিম তালুকদার আমাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, হয়তো কিছু চিন্তা করছে। তাহরিম বিলাইক, পুরান পাগলের ভাত নাই, আবার নতুন পাগলের আমদানি। কিরে ছোট, তাহরিম বাবা এটা কাকে বিয়ে করে আনছে? না আছে রূপ আর না আছে গুণ, দেখতে তো পুরা হিন্দু দেবী মা কালীর মতো। আদব কায়দাও তো মনে হয় না আছে। আর দেখ আমার মেয়ে নাতাশাকে, দেখতে যেমন মাশাল্লাহ, গুণেও তেমন। এক কথায় রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তাহরিম বেশ অনেকক্ষণ আগেই উঠে নিজের রুমে চলে গেছে। রান্নাঘর থেকে চা নিয়ে আসতে আসতে কথাটা কানে ঠেকলো আমার। আমি সেকেন্ডের জন্য থমকে গেলাম। পরবর্তীতে মুচকি হেসে ওনাদের সামনে গিয়ে টি টেবিলের ট্রেটা রেখে উঠে দাঁড়িয়ে বড় চাচি মানে ওই আন্টিকে উদ্দেশ্য করে বললাম, আপনি ঠিকই বলেছেন চাচি আম্মা। সরি আন্টি। কি বলুন তো, ছোটবেলা থেকে শুনে আসি মায়ের গুণে মেয়ে হয়, আর আপনি তো আমার চাচি, মানে মায়ের মতোই, তাই আমিও আপনার মতোই হয়েছি। এই যে দেখুন না, আপনার গায়ের রং আর আমার গায়ের রঙে পার্থক্য থাকলেও কিছুটা তো মিলেই যায়, তাই না? কিছুটা খেয়াল করে। মা আন্টি, আপনি তো দেখা যায় আমার থেকেও বেশি কালো, আমি তো তাও ব্রাউন ব্রাউন শেড আসে, আপনার তো ব্ল্যাক ব্ল্যাক। বলে মুখ টিপে হাসলাম আমি। আমার কথা শুনে উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে আমার মুখ থেকে এমন কিছু শুনবে বলে কল্পনাও করেনি উনি। আমি ঘাড় ঘুরিয়ে তানজিমের দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আর কি যেন বললেন, আপনার মেয়ে বাতাসা? চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকালে আমি ব্যাককল মার্কে একটা হাসি দিয়ে বললাম, সরি নাতাশা। আপনার মেয়ে তো নাতাশার রূপে লক্ষ্মী। আমি নাতাশাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বললাম, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে মুখে কয়েক কেজি আটা ময়দা মেখে আসছে। কারা মেকআপ করে জানেন চাচি? যারা নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট না, তাদের মতে তাদের চেহারা আলাদা প্রলেপ দিলে হয়তো তাদের সুন্দর লাগবে, যার ফলে আসল সৌন্দর্যটাই মেকআপের আস্তরণের নিচে চাপা পড়ে যায়। আসলে তারা নিজেকেই ভালোবাসতে পারেনি। নেচারাল সৌন্দর্য কি আটা ময়দা মেখে হয় চাচি আম্মা? যাই হোক, পরে আসি গুণের কথায়। গুণের কথা আর কি বলবো বলেন,
আপনার মেয়ে বাতাসা, আই মিন নাতাশার তো মিনিমাম ভদ্রতাটুকুও নেই। যেখানে আপনি আমার শাশুড়ি মা বসে আছে, সেখানে একটা বয়সে ছোট মেয়ে কিভাবে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারে বলেন?